ছয় দাবিতে অনর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা রাজধানী সহ বিভিন্ন জেলায় মাথায় কাফনের কাপড় বেঁধে গণমিছিল। শুল্ক ইস্যুতে নেওয়া পদক্ষেপ মার্কিন প্রতিনিধিদের জানিয়েছে ঢাকা। সমঝোতার আলোচনা চলমান, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। হজ ফ্লাইট শুরুর বাকি 11 দিন, প্রস্তুত হচ্ছে আশকোনা ক্যাম্প। নানার উদ্বেগ থাকলেও সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। পহেলা বৈশাখের রঙিন উৎসব পার হতেই নিত্যপণ্যের বাজারে উত্তাপ। চাল, তেল, পেঁয়াজের দর ঊর্ধ্বমুখী, বিপাকে ক্রেতা। 3 জেলায় সড়ক দুর্ঘটনায় ঝরল 8 জনের প্রাণ, আহত হয়ে হাসপাতালে 15 জন, কয়েকজনের অবস্থা গুরুতর। ইসরায়েলের আংশিক 45 দিনের অস্ত্রবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান। পুরোপুরি যুদ্ধ না থামালে চুক্তি নয়, সাফ জানালো হামাস। এবং অন্নপূর্ণা জয় করে প্রশংসায় ভাসছেন চট্টগ্রামের বাবর আলী। বিশ্বের সবচেয়ে উঁচু পর্বতে ওড়াতে চান বাংলাদেশের পতাকা। স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। 6 দফা দাবিতে অনর আন্দোলনরত সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা রাজধানী সহ বিভিন্ন জেলায় কাফন মিছিল করছেন তারা। জুম্মার নামাজের পর গণমিছিল শুরু হয়। গতকাল গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয় কারিগরি ছাত্র আন্দোলন। গতকাল বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হলেও তা নিয়ে সন্তুষ্ট নন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক করার জন্য ডেকে নেওয়া হয় সচিবালয়ে, কিন্তু বৈঠক করেছেন একজন অতিরিক্ত সচিব। অতিরিক্ত শুল্ক ইস্যুতে বাংলাদেশ যেসব পদক্ষেপ নিচ্ছে মার্কিন প্রতিনিধিদের সে সম্পর্কে জানানো হয়েছে। আর এই বিষয়ে সমঝোতার আলোচনা চলমান রয়েছে, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। শুক্রবার সকালে ফরেন সার্ভিস ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালোচের সঙ্গে আলোচনার প্রসঙ্গেও জানতে চান সাংবাদিকরা। জবাবে উপদেষ্টা বলেছেন, এই বিষয়ে সংশ্লিষ্ট সচিব বিস্তারিত তুলে ধরেছেন। তার সঙ্গে শুধু সৌজন্য সাক্ষাৎ হয়েছে। সমস্যার সমাধান না হলে যদি ওখানে যুদ্ধ শেষও হয়ে যায়, তারপর শান্তি আসবে না। এটা আমি শক্তভাবে বলেছি। সত্যিকার অর্থে আমরা একজন নতুন প্রতিবেশী মুখোমুখি, যারা আবার নন স্টেট অ্যাক্টর, তাদের সাথে আমরা না পারছি ওপেনলি স্বাভাবিকভাবে আলোচনা করতে, না পারছি তাদেরকে ইগনোর করতে। এই ডিফিকাল্ট সিচুয়েশন। আর তাদেরকে আরেকটা কথা আমি বলেছি যে দেয়ার উইল বি টাইম যখন হয়তো এই সমস্যাটা স্থিতি আসবে এবং একটা সমাধানের দিকে যাবে। তখন আমাদের যে বন্ধু রাষ্ট্র আছে এবং শক্তিশালী রাষ্ট্র যারা আছে, তারা চাপ সৃষ্টি করতে হবে ওখানে যে নতুন ডিসপেন্সেশন আসবে তাদের উপরে, যে রোহিঙ্গাদের মানবিকভাবে বিবেচনা করতে হবে এবং তাদেরকে তাদের অধিকার দিয়ে শান্তি আসবে না। এটা আমি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হজ ফ্লাইট শুরুর আর মাত্র 11 দিন বাকি, কিন্তু এখনও শেষ হয়নি সরকারি ও বেসরকারিভাবে যেতে ইচ্ছুক যাত্রীদের বায়োমেট্রিক ভিসার কাজ। সৌদি সরকার নতুন নিয়ম চালু করায় সংকট তৈরি হয়েছে বাসা ভাড়া নিয়েও। এছাড়া মধ্যবর্তী ফ্লাইটে আসন খালি থাকার সম্ভাবনায় শেষের দিকে যাত্রীদের ভোগান্তিতে পড়ার সম্ভাবনা রয়েছে। নির্দিষ্ট সময়ের আগেই সব সংকট কেটে যাবে বলছে হাব। আশকোনা হজ ক্যাম্পে চলছে শেষ সময় প্রস্তুতি। দর্শক মাসুদ সুমনের রিপোর্টে দেখুন বিস্তারিত। মহান আল্লাহর সন্তুষ্টির আশায় বাংলাদেশ থেকে এবার হজে যাওয়ার সুযোগ পাচ্ছেন ৮৭,১০০ জন মুসল্লি। তাদের মধ্যে সরকারিভাবে ৫,২০০ জন ও ৮১,৯০০ জন যাবেন বেসরকারিভাবে। ঢাকা থেকে ২৯ এপ্রিল শুরু হবে তাদের যাত্রা, আর চট্টগ্রাম থেকে শুরু হবে ৩ মে। এবার বাংলাদেশে বিমানবন্দরে সব কাজ শেষ করে সরাসরি মদিনায় যাওয়া ও প্রযুক্তিগত বেশ কিছু সুবিধা পাবেন দেশের হজ যাত্রীরা। তবে বরাবরের মতোই কাটেনি আবাসন সংকট। আগে অনলাইনে আবাসনের সব তথ্য পেলেও সৌদি সরকারের নতুন নিয়মে তা বন্ধ হওয়ায় কিছুটা সংকট রয়েছে। তবে বেঁধে দেয়া সময়ের মধ্যেই সমস্যা সমাধান হবে বলে জানান হাব সভাপতি।
সেই তসিয়াগুলা ঈদের পরে আসে, রমজান ঈদের পরে আসে। যে সৌদি সরকার আমাদেরকে 26শে মার্চ পর্যন্ত সময় দিয়েছিল, সে ব্যাপারে আমরা অনেকেই বাড়ি ভাড়া করতে পারি না। তো তারপরে তারা সিস্টেমটা খোলা রাখছে। তারা এরপরে 5ই মে পর্যন্ত সময় দিয়েছিল। তো 5 মের মধ্যে প্রায় হয়ে গেছে, প্রায় 80% হয়ে গেছে। এছাড়াও 332টি ফ্লাইটের মধ্যভাগে বুকিং কম থাকায় শেষে বিমান টিকিট নিয়ে ভোগান্তিতে পড়ার কথাও জানান তিনি। মধ্যবর্তী যে ফ্লাইটগুলো আছে সেই ফ্লাইটগুলো এখন খালি যাচ্ছে। তো খালি গেলে তারা তো বেশি করে ফ্লাইট করে না, তারা তো 87,200 করছে। তো এরপরে কিছু শেষের দিকে দেখা যাবে যে কিছু হাজির হতে অনিশ্চিত হয়ে যাবে ফ্লাইটের জন্য। তো আমরা ধর্ম মন্ত্রণালয় এবং হাব আমরা সক্রিয় আছি, তাদেরকে বলবো, অনুরোধ করবো যে আরও এক্সট্রা ফ্লাইট দিয়ে হলেও তাদেরকে। আল্লাহর ঘরের মেহমানদের সেবা দিতে শেষ মুহূর্তের কাজ চলছে আশকোনা হজ ক্যাম্পে। হজের ফিরতি ফ্লাইট শুরু হবে 10 জুন থেকে, চলবে 10 জুলাই পর্যন্ত। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। পহেলা বৈশাখের রঙিন উৎসব পার হতেই যেন ভিন্ন এক চিত্র ফুটে উঠেছে রাজধানীর বাজারগুলোতে। কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে গত সপ্তাহের তুলনায় চাল, তেল ও পেঁয়াজের দাম বাড়তি। ক্রেতা বিক্রেতারা বলছেন, এভাবে দাম বাড়তে থাকলে কোরবানির ঈদের আগে আরও চাপে পড়বে সাধারণ মানুষ। পহেলা বৈশাখের রং আলো থেমে যেতেই বদলে গেছে রাজধানীর বাজারের চিত্র। গত সপ্তাহের তুলনায় অনেক পণ্যের দাম বেড়েছে হঠাৎ করেই, বিশেষ করে পেঁয়াজ, সয়াবিন তেল আর মিনিকেট চাল। এই 3টি পণ্যে বেশ বড়সড় দামের তারতম্য দেখা যাচ্ছে। বাজার ঘুরে দেখা যায় এখানে পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি 60 টাকায়, অথচ গত এক সপ্তাহ আগেও এটি ছিল 40 টাকা। সয়াবিন তেল প্রতি লিটার 190 টাকা, যেখানে মাত্র কিছুদিন আগেও ছিল 175 টাকা। মিনিকেট চালের দামও বেড়েছে 15 টাকা, এখন বিক্রি হচ্ছে 90 টাকা প্রতি কেজি। কেজিতে 14 টাকা, লিটারে 14 টাকা বেশি গত সপ্তাহ থেকে সপ্তাহ। এখন সরকার বাড়াইছে, কোম্পানিরা বাড়াইছে, এই জন্য তেলের দামটা বেশি। গত সপ্তাহে ছিল 850 টাকা কেজি, আর 5 লিটার, আজকে হয়েছে 920 টাকা। অতীতের মতো এবারের রমজানে প্রতি কেজি পেঁয়াজের দাম 100 থেকে 200 টাকা ছিল না, যা কিছুটা হলেও স্বস্তিদায়ক ছিল। তবে হঠাৎ পয়লা বৈশাখের পর দ্রব্যমূল্যের দাম বাড়ায় আবারও বেড়েছে হতাশা। সরকারের কাছে দাবি যে আমরা জিনিসের দামটা একটু কমাই দেয়, আমরা চলতে হয় না, চলা খুব কষ্ট হয়। তেল এতদিন বাজারে ছিল না, গত সপ্তাহ বা 1 মাস ধরে বাজারে তেল নাই, তেল শর্ট সব, কিন্তু তেল দাম বাড়ার সাথে সাথে এখন বাজারে অ্যাভেলেবেল তেল হয়ে গেছে। ক্রেতারা বলছেন, দাম বৃদ্ধির পেছনে কারণ অনুসন্ধান করতে কার্যকর সরকারি উদ্যোগ দরকার, না হলে সামনে কোরবানির ঈদের বাজারে আরও বিপাকে পড়তে পারে সাধারণ মানুষ। তাহমিদ আমিন, নিউজ 24, ঢাকা। দর্শক, সংবাদের শুরুতেই যেমনটি জানিয়েছিলাম, 6 দফা দাবিতে সারা দেশে বিক্ষোভ মিছিল করছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সেই বিষয়ে আমরা আরও খবর জানবো, আমাদের সঙ্গে বিভিন্ন জায়গা থেকে যুক্ত হবেন সহকর্মীরা। শুরুতেই যাব বগুড়াতে, সেখানে রয়েছেন আব্দুস সালাম বাবু। বাবু, জানাবেন বগুড়াতে গণমিছিলের কেমন পরিস্থিতি আপনি দেখছেন এবং শিক্ষার্থীরা কি বলছেন? দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাবে এবং তার জন্য তারা প্রস্তুতি নিয়েছেন। আমরা রয়েছি বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটে, সেখানে শিক্ষার্থীরা কাপড় পরে দাঁড়িয়েছে এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। ক্রাফট ইনস্ট্রাক্টরদের জুনিয়র ইনস্ট্রাক্টর পদে প্রমোশন রায় দ্রুত বাতিল এবং ক্রাফট ইনস্ট্রাক্টরের নিয়োগ বিধি দ্রুত সংশোধন করার জন্য তাদের এই বিক্ষোভ মিছিলে অবস্থান কর্মসূচি। কাপড় পরেছে, তারা বলেছে যে তাদের আন্দোলন চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত তাদের কর্মসূচি সফলতা না আসবে এবং তারা তাদের দাবি আদায়ের জন্য রাজপথে তারা থাকবে। জুমার নামাজের পর থেকেই আমরা দেখেছি এই শিক্ষার্থীরা পলিটেকনিক ইনস্টিটিউটে অবস্থান নিয়েছেন, তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। আমরা একটু একজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই যে তারা কি দাবি জানাচ্ছেন, একটু যদি বলতেন। আমাদের দাবিটা হচ্ছে এটাই যে 2021 সালে যে রাতের আধারে 2180 জনকে নিয়োগ দেওয়া হয়েছে সেটা বাতিল করা, সেটা হাইকোর্টের রিটটা বাতিল করার দাবি জানানো হচ্ছে। আমরা এই দাবিটা জানাচ্ছি।
আমাদের এক রাতের মধ্যে যদি ধন্যবাদ। তাদের যে দাবি 6 দফা দাবি, সেই দাবি আদায়ের জন্য তারা আন্দোলন সংগ্রাম করছেন এবং কাফনের কাপড় পরে এসেছেন। বিপুল সংখ্যক শিক্ষার্থী বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের চত্বরে তারা অবস্থান করছেন। কিছুক্ষণের মধ্যে এখান থেকে তাদের মিছিল বের হবে। তারা জানাচ্ছেন যে এখানে যারা ল্যাব এসেছেন তারা কোনোভাবেই তাদের শিক্ষক হতে পারেন না, কারণ তারা যেভাবে পড়াশোনা করে এগিয়ে যাচ্ছেন সেক্ষেত্রে যাদেরকে ক্রাফট ইন্সট্রাক্টর পদে নিয়োগ দেওয়া হচ্ছে তারা পড়াশোনা না করেই তাদের সমমান না হয়েই শিক্ষকের সমমান না হয়ে তারা সেখানে ক্রাফট ইন্সট্রাক্টর পদে নিয়োগ পাচ্ছেন। এবং শিক্ষার্থীদের যে দাবি সেটি কিন্তু যৌক্তিক দাবি, সেই দাবিকে সমর্থন জানিয়ে শিক্ষার্থীরা মাঠে নামেছেন। তাদের এই অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে এবং যতক্ষণ পর্যন্ত তাদের এই কর্মসূচিতে তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। আমরা একটু কথা বলতে চাই যে আপনাদের এই আন্দোলন কতদিন চলবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট তথা কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের যে কর্মসূচির সাথে একমত পোষণ করে আমরা রাজপথে নেমেছি। আমরা বলতে চাই, আপনার প্রশ্ন হচ্ছে আমরা কতদিন পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে। আমরা বলি আমাদের দাবি যতদিন না পর্যন্ত মানা হবে ততদিন আমাদের অবস্থান রাজপথে থাকবে। ধন্যবাদ। আমরা একটু আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলবো যে আপনাদের এই কর্মসূচি আজকে কাফনের কাপড় পরছেন, আপনারা কি দাবি জানাচ্ছেন? আমাদের দাবি আমাদের কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অস্তিত্ব রক্ষার এই 6 দফা দাবি, আমাদের এই দাবি অনতিবিলম্বে এই দাবি মেনে নিতে হবে। এবং ধন্যবাদ। ওনারা অনতিবিলম্বে দাবি মানার আহ্বান জানিয়েছেন। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। একই খবর জানতে চলে যাব চট্টগ্রামের সহকর্মী নয়ন বড়ুয়া। জয়ের কাছে জয়। ধন্যবাদ বাবু আপনি যেমনটা পলিটেকনিক ইনস্টিটিউটের যে শিক্ষার্থী যারা আছে তো তারা যেমনটা বগুড়াতে যেমনটা নেমেছে তেমনিভাবে কিন্তু আমরা দেখছি এখানে চট্টগ্রামেও তাদের অবস্থান দেখা যাচ্ছে। তারা কাপড় মাথায় নিয়ে কিন্তু আমরা দেখছি তারা আন্দোলন শুরু করেছে। তাদের যে 6 দফা দাবি রয়েছে সেই দাবি নিয়ে তারা এখনো অনড় আছেন। আমরা কথা বলবো, এখানে যারা আছেন তাদের সাথে কথা বলবো। তো দেখতে পাচ্ছেন তারা পলিটেকনিক থেকে কিন্তু মিছিল নিয়ে এখানে এসেছেন একেবারে বাইজিতের বুকে। এখানে তাদের অবস্থান কিন্তু আমরা দেখছি। আমরা একটু কথা বলতে চাচ্ছি, এখানে যারা আছেন তাদের সাথে একটু কথা বলতে যাচ্ছি। কি দাবি নিয়ে আপনারা মাথার মধ্যে কাপড়ের কাপড় পরে দাঁড়িয়েছেন? যে আমরা 1857 তুমি বলবা 1857 সালে ঠিক একইভাবে সাদা কাপড় পরি তখন ছাত্র আন্দোলন করছিল, তখন মানে নাই। তখন গতকাল পরশু দিন আমরা আমরা আরেকটু কথা বলতে চাচ্ছি, এখানে আরো কয়েকজন আছেন, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। কি দাবি নিয়ে আপনারা এখানে দাঁড়ালেন? আমাদের দাবিগুলো মোট 6টি দাবি বলা হয়েছে। তার মধ্যে প্রথম দাবি হয়েছে যে 2021 সালে যে অবৈধ নিয়োগ দেওয়া হয়েছিল সেটিকে অবিলম্বে বাতিল করা। তারপরে এই সঙ্গে দাবিটা হলো যে আমাদের এই যে 30% কোটা দিয়ে যে অবৈধ ক্রাফটদের 10ম গ্রেডে যে উন্নতি বলা হয়েছে পদোন্নতি, সেটা আমরা মানবো না, সেটা না করা। তারপরে আমাদের দাবি হয়েছে যে এই যে আমাদের যতগুলো কারিগরি সেক্টর যতগুলো পদ রয়েছে উপরস্থ সবগুলোতে আমাদের কারিগরি জনবল নিয়োগ করা। একটু বলেন, আসলে আপনাদের মাথায় আমরা দেখছি সবার মাথায় এবং শরীরে কিন্তু কাপড়ের কাপড় আমরা দেখছি, কেন মূলত আমাদের কাফনের কাপড় পড়াছে আমাদের কোনো উপায় নেই। কারণ আমাদের যদি 10ম গ্রেড এবং আমাদের যদি এসব কোটা দেওয়া হয়, আমরা তো আন্দোলনটা মূলত জুলাইয়ের আন্দোলন ছিল কোটার বিরুদ্ধে, তো কোটা দেওয়া হলো তো আমরা তখনই আমরা ধরতে গেলে এক প্রকার মৃত লাইফই বর্তমানে ইয়ে করতেছে। তো আমাদের দাবিগুলো মূলত দাবিগুলো কি বলবো আচ্ছা ভাই বলেন তারা সে হচ্ছে মূলত গত পরশুদিন কুমিল্লার যারা আন্দোলন শিক্ষার্থীদের উপর সেনাবাহিনী কর্তৃক ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে আজকে আমরা কাপড় মিছিল পালন করতেছি এবং আমাদের 6 দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আবারও রাজপথে থাকবো। দেখতে পাচ্ছেন যে এখানে তো কুমিল্লাতে যে সেই হামলার প্রতিবাদে তারা কিন্তু এখানে দাঁড়িয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন। তাদের যে দাবি সেই দাবিতে তারা এখনো পর্যন্ত
ইনস্ট্রাক্টর আছে তারা বলছে যে 6 দফা দাবি পর্যন্ত মানা হবে না, ততদিন পর্যন্ত তাদের আন্দোলন তারা চালিয়ে যাবে বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে আইন শৃঙ্খলা বাহিনী তারাও সতর্ক অবস্থান আছে, তারা তাদের যে কর্মসূচি চলছে কাপড় পরে তাদের যে কর্মসূচি, এই কর্মসূচি যেন কোনো জায়গায় সমস্যা না হয়, কোনো জায়গায় যেন নাশকতা সৃষ্টি না হয়, সেদিকে কিন্তু তাদের নজর আছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। আমরা ফিরে যাব, আমার সহকর্মী অপেক্ষা করছেন রংপুরের জাদল মানিকের কাছে যাচ্ছি। ধন্যবাদ জয়। আপনি যেমনটি বলছিলেন চট্টগ্রামের খবর, আমি হচ্ছি রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে। আপনারা কি জানেন যে 6 দফা দাবিতে অর্থাৎ আন্দোলন করছে পলিটেকনিকের শিক্ষার্থীরা। আজকে রংপুর সরকারি পলিটেকনিক এবং বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরা কিন্তু এই রাজপথে তারা এসেছেন এবং তারা কিন্তু যে কেন তারা রাজপথে এসেছেন, তারা 6 দফা দাবি এবং কুমিল্লাতে যে পলিটেকনিক শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে তার প্রতিবাদেই আজকে কাফনের কাপড় পরে তারা কিন্তু কিছুক্ষণের মধ্যে র্যালি শুরু করবেন। একটু আপনার সাথে কথা বলতে চাই যে এই যে আপনারা রাজপথে নেমেছেন, একটু মূল কারণটা একটু আমাদেরকে বলবেন। জি, আমাদের যে 6টা দাবি আমরা উত্থাপিত করেছি তার মধ্যে অন্যতম দাবি ছিল আমাদের অবৈধ ক্রাফট ইনস্ট্রাক্টরের যে 30% পদোন্নতির কথা সেখানে উল্লেখ ছিল, এইটার পক্ষে হাইকোর্ট রায় দেয়, মহামান্য হাইকোর্ট রায় দেয়। এর পরবর্তীতে আমরা সেখানে আমাদের দাবি উত্থাপন করতে গিয়ে আমরা বলি যে 2021 সালে যে অবৈধ নিয়োগ দেওয়া হয় সেই নিয়োগ তারা যেন আমাদের ডিপ্লোমা সেক্টর থেকে সেই নিয়োগপ্রাপ্তদের অন্য সেক্টরে নিয়ে যায় এবং এর পরবর্তীতে আমাদের যে নিয়োগ বিধি আছে নিয়োগ বিধি যেন পরিবর্তন করে। সেই সময় নিয়োগ বিধি প্রণয়নকারী যে সচিব ছিলেন তিনি বর্তমানে পুলিশ হেফাজতে আছেন এবং পরবর্তীতে আমার যে দাবি ছিল আমরা সাধারণভাবে আমাদের দাবিগুলো উত্থাপিত করি এবং বলি যে সাধারণত আমরা চিন্তাভাবনা যদি করি যে একজন জেনারেল স্টুডেন্ট সরাসরি সম্প্রসারিত সংক্ষিপ্ত আকারে বলবেন যে এই দাবি না মানা পর্যন্ত আপনারা রাজপথে থাকবেন কিনা এবং কুমিল্লাতে ছাত্রদের উপর আন্দোলনের কারণে এই ধরনের আমাদের কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক উত্থাপিত যে 6 দফা দাবি রয়েছে, এই আন্দোলন আমাদের দীর্ঘমেয়াদী চলতেছে। আমরা রমজান মাস থেকে শুরু করি এবং এই দাবিগুলো উত্থাপিত হয় আমাদের গত বছরের সেপ্টেম্বর মাস থেকে উত্থাপিত, তখন থেকে চলতেছে এবং এই আমাদের এই দাবি সম্পর্কে কারিগরি অধিদপ্তর সহ মাদ্রাসা অধিদপ্তর যে আছেন আমাদের মৌখিক আশ্বাসের মধ্যে সীমাবদ্ধ রাখছে। তার প্রেক্ষিতে বাংলাদেশের সকল সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট রাজপথে নেমে এসেছে। আমাদের এই দাবিগুলোর মূল যে দাবিটা রয়েছে এই যে ক্রাফট ইনস্ট্রাক্টর জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরের যে তাদের পক্ষে যে হাইকোর্ট কর্তৃক রায় দেয়, এই রায়ের বিপক্ষে আমাদের এই আন্দোলন। আমাদের এই তাদের যে ক্রাফট ইনস্ট্রাক্টর নামটা আছে নামটা পরিবর্তন করতে হবে এবং আমাদের আরও যে যৌক্তিক 6 দফা দাবি আছে তার মধ্যে কারিগরি আমাদের এই সেক্টরে আমাদের কারিগরি সেক্টরে মহাপরিচালক পরিচালক সহ দক্ষ জনবল যারা আমাদের কারিগরি সেক্টর থেকে উঠে এসেছে তারা করতে হবে এবং আমাদের জন্য কারিগরি ও মাদ্রাসার এর জন্য আমাদের আলাদা একটা মন্ত্রণালয় লাগবে, স্বাধীন মন্ত্রণালয় লাগবে এবং আমাদের যে আরও 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ হচ্ছে সেখানে পলিটেকনিক শিক্ষার্থীদের জন্য শতভাগ সিট নিশ্চিত করতে হবে। তো ডুয়েটের আদলে আমাদের এই দাবিগুলো যতদিন না পর্যন্ত বাস্তবায়ন হচ্ছে ততদিন না পর্যন্ত আমাদের কঠোর থেকে কঠোর কর্মসূচি পালিত হবে ইনশাআল্লাহ। কথা বলছিলাম একজন শিক্ষার্থীর সাথে, তিনি কিন্তু বলছেন যে তাদের আন্দোলনের কথাগুলো বলছেন যে তাদের যে 6 দফা দাবি এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। শুধু এই দাবি নয়, তারা পুলিশি যে হামলা করা হয়েছে কুমিল্লাতে সেই হামলার প্রতিবাদেও কিন্তু আজকে কাফনের কাপড় পরে রংপুর পলিটেকনিকের শিক্ষার্থীরা রাজপথে নেমেছেন। তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আরেকজনের সাথে একটু কথা বলতে চাই, একটু আপনার সাথে কথা বলতে চাই। এই যে কুমিল্লাতে যে হামলা করা হলো আপনাদের উপরে, তার উপরে তার প্রতিবাদে আজকে কোনো মানে স্লোগান আছে কিনা বা কোনো কর্মসূচি আছে কিনা? তার প্রতিবাদে আমাদের কর্মসূচি তো তখন থেকেই চলে আসতেছে, কিন্তু আমরা তো আর কি বুঝতে পারিনি যে আমাদের উপর এভাবে যে সেনাবাহিনী এবং পুলিশ আমাদের উপর এভাবে আক্রমণ করবে, এটা তো আমাদের কোনোভাবে জানা ছিল না। আমরা ভেবেছিলাম তারা আমাদের পাশে থাকবে, আমাদেরকে যথেষ্ট প্রোটোকল দিবে, কিন্তু তার বিপরীত হয়ে গেল। আমরা তো এরকমটা ওনাদের কাছ থেকে আশা করিনি। আমরাও তো এমন তো না যে আমরা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে ছিলাম, আমাদেরও তো কিছু ভূমিকা আছে, তারপরে আমাদের উপর কেন এরকম হচ্ছে? হ্যাঁ, এই যে আমি আর কিছু কথা বলতে চাই যে হচ্ছে আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্রটা করা হচ্ছে, এই ষড়যন্ত্রের মাধ্যমে ডিপ্লোমিয়ান স্টুডেন্টদের যে পা টেনে ধরা হচ্ছে, এক প্রকার পা টেনে ধরা হচ্ছে। ওনারা যারা ষড়যন্ত্র করে তারা কি বুঝতেছে না যে আমাদের পা টেনে ধরা মানে কারিগরি সেক্টরের পা টেনে ধরা, আর কারিগরি সেক্টরের পা টেনে ধরা মানে দেশের উন্নতির পা টেনে ধরা। আমরা তো এটা চাই না, আমরা চাই যে দেশের উন্নতি হোক। কারিগরি সেক্টর না থাকলে দেশের উন্নতি কোনোদিন সম্ভব না।
কথা বলছিলাম একজন শিক্ষার্থীর সাথে, আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। এই যে আপনারা আন্দোলন করছেন, আমরা যতটুকু জানি যে ক্রাফট ইনস্টিটিউটর যারা রয়েছেন তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে এখানে চাকরি করছেন, তো তাদের পদোন্নতি যাতে না হয় এই জন্য কিন্তু আপনাদের, কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করছে তাদের তো পদোন্নতি অবশ্যই প্রয়োজন বলে মনে করেন, আপনারা মনে করেন? আচ্ছা, আমরা যেটা জানি যে 2021 সালের একটি রাতারাতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয় যখন ফেসিস্ট সরকার ছিল সে সময়। তো এই রাতারাতি নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখা যায় যে এই ক্রাফট ইনস্ট্রাক্টর পদে অর্থাৎ ল্যাব সহকারী পদে দেখা যায় সেখানে বিভিন্ন জেনারেলের শিক্ষার্থীরা বা বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা বা বিভিন্ন সাবজেক্টের উপর মাস্টার্স করা শিক্ষার্থীরাও সেখানে কিন্তু আমাদের ক্রাফট ইনস্ট্রাক্টর পদে তারা নিয়োগপ্রাপ্ত হয় এবং যোগদান করেন, চাকরিতে যোগদান করেন। তো এই বিষয়টা হচ্ছে একজন ক্রাফট ইনস্ট্রাক্টর যার কাজ হচ্ছে ল্যাবের যে সকল সহকারী কাজ থাকবে, অর্থাৎ আমরা যে সকল যন্ত্রপাতি নিয়ে আসলে সেখানে কাজ করব তারা সেটা পর্যবেক্ষণ করবেন, আমাদের শেখানোর একটা প্রচেষ্টা তাদের থাকবে। তো সেই দিক থেকে আমি মনে করি যে একজন ধরেন যে ম্যাথে সে মাস্টার্স করেছে, একটা বিশ্ববিদ্যালয় থেকে ম্যাথের উপরে মাস্টার্স করেছে, তো কোনো প্রয়োজনই নাই সে আমাদেরকে ল্যাবের মধ্যে ম্যাথ শিখাবে, আমাদেরকে এটা প্রয়োজন আছে, এটা তো আমাদের প্রয়োজন নাই। বা তিনি একজন কেমিস্ট্রির উপর মাস্টার্স করেছেন বা তিনি ইংরেজির উপর মাস্টার্স করেছেন, তো সেই ল্যাবের মধ্যে কি আমাদের শেখাবেন, আমাদের কি শেখাবেন সেই তিনি ল্যাবের মধ্যে? আমি জনগণের কাছে, সাধারণ জনগণের কাছে এইটাই প্রশ্ন রেখে যাচ্ছি যে আমাদের ল্যাবে যে আমাদের জুনিয়র ইনস্ট্রাক্টর পদে যারা থাকবেন, আমি চাই বা আমরা সকলেই চাই যে সেখানে অবশ্যই অর্থাৎ আমাদের ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ড অথবা যে সকল এসএসসি এইচএসসিতে আমরা যারা ভোকেশনাল থেকেও যারা পড়াশোনা করেছে তাদেরকে দেওয়া হোক, অর্থাৎ টেক থেকে নিয়ে আসার শিক্ষার্থীদের ওখানে সুযোগ করে দেওয়া হোক। ধন্যবাদ। কথা বলছিলাম শিক্ষার্থীদের সাথে, তারা কিন্তু বলছেন তাদের আন্দোলনের কথা। একটু বিষয় বলে রাখি যে সারা দেশের নয়, রংপুর অঞ্চলের অর্থাৎ যেসব পলিটেকনিকের বেসরকারি পলিটেকনিক রয়েছে, এছাড়া সরকারি পলিটেকনিক রয়েছে, তারা কিন্তু তাদের যে 6 দফা দাবি, এই দাবিতে আসলে অর্থাৎ শিক্ষার্থীরা রাজপথে নেমেছেন। এই রাজপথেই ফয়সালা হবে এমনটাই কিন্তু তারা বলছেন। তারা বলছেন যে সরকার যতক্ষণ পর্যন্ত এই সিদ্ধান্ত 6 দফা দাবি মেনে না নেবেন ততক্ষণ পর্যন্ত তারা রাজপথেই থাকবেন। এই ছিল আমার কাছে রংপুর পলিটেকনিক থেকে সর্বশেষ ফিরছি স্টুডিওতে। দর্শক, যুক্ত হয়েছিলেন বগুড়া থেকে আব্দুল সালাম বাবু, রংপুর থেকে রেজাল করিম মানিক এবং চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয় জানাচ্ছিলেন বিক্ষোভ মিছিলের গণমিছিলের সবশেষ পরিস্থিতি। দর্শক, সংবাদে এরই সাথে সময় হলো একটা বিরতির, ফিরছি আরও খবর নিয়ে, সঙ্গেই থাকুন। সংবাদে আরও একবার স্বাগতম। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, 6 দফা দাবিতে সারা দেশে গণবিক্ষোভ মিছিল করছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বিরতির আগে জানিয়েছি বিভিন্ন জেলার খবর। এবারে আমরা যাব রাজশাহীতে, সেখান থেকে যুক্ত হবেন সহকর্মী মতিউর মর্তুজা। আপনার কাছেও একই খবর জানতে চাবো, আপনি রাজশাহীতে গণমিছিলের কেমন পরিস্থিতি দেখছেন, শিক্ষার্থীরা কি বলছে? এবং আরেকটা বিষয় মর্তুজা, গতকালকে তারা বলেছিল তারা জনদুর্ভোগ যেন সৃষ্টি না হয় সেই বিষয়ে লক্ষ্য রাখবে, এটা ঠিক কতটা প্রতিফলন দেখছেন জানাবেন। নাফিসা, আমি রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে আছি। এখানে শিক্ষার্থীরা ধীরে ধীরে জড়ো হচ্ছেন নামাজের পর থেকে। তবে বৃষ্টির কারণে এখনো তারা পূর্ব ঘোষিত যে কর্মসূচি প্রতীকী কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল, সেটা এখনো শুরু করতে পারেনি। আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে কিছুক্ষণের মধ্যেই হয়তো তারা বিক্ষোভ মিছিল শুরু করবেন। রাজশাহীর বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এসে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে এসে জড়ো হচ্ছেন এবং তারা বলছেন যে তারা জনদুর্ভোগ যেন না হয় সে বিষয়ে তারা সজাগ দৃষ্টি রাখছেন। তারা কোনো রাস্তা ব্লক করবেন না বা অবরোধ করবেন না। এবং শিক্ষার্থীরা বলছেন যে হয়তো আর 20 থেকে 30 মিনিট বা আধা ঘন্টার মধ্যে এই রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে তারা বিক্ষোভ মিছিল শুরু করবেন এবং তাদের যে 6 দফা দাবি, সেই দাবির পক্ষে সকল শিক্ষার্থীরা জমায়েত হওয়ার পরে তারা প্রতীকী যে কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল সেটি তারা শুরু করতে পারবেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। নাফিসা। মর্তুজা, ধন্যবাদ আপনাকে। সংস্কার কাজ শেষ করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার সকালে কুমিল্লায় লাকসাম উপজেলা ও পৌরসভার কর্মী সম্মেলনে যোগ দেন তিনি। বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দেয়া সময়সীমার মধ্যেই নির্বাচন হতে পারে। ভোটের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে জামাত। একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়তে চায় তার দল, এমনটি জানিয়েছেন জামাতের সেক্রেটারি জেনারেল। জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে, একটি জাতীয় নির্বাচনের লক্ষ্যে আমরা যে অভিযাত্রা শুরু করেছি, তিনি নির্বাচনের একটি ডেডলাইন দিয়েছেন। আমরা বলেছি আপনি যে টাইম দিয়েছেন তার উপরেই যেন আপনি ঠিক থাকেন, এর মধ্যেই
সংস্কার করে মানবতা বিরোধীদের বিচার করে একটা নিরপেক্ষ নির্বাচন দেন, আমরা নির্বাচনে যেতে প্রস্তুত আছি। রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় শাকিল নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোরে গাজীপুরের পুবাইল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, ছিনতাইয়ের ভিডিও ছড়িয়ে পড়ার পর শাকিলকে শনাক্ত করা হয়। আর এছাড়া ভাটারা এলাকায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকির ঘটনায় পাভেল নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। 16 এপ্রিল ভোররাতে রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় ইস্ট ওয়েস্ট স্কুলের পাশের গলিতে চাপাতি ঠেকিয়ে তরুণীর কাছ থেকে রূপার চেইন ও ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে ধরা পড়া ছিনতাইকারীদের একজন মণিপুর এলাকার শাকিল। তাকে শনাক্তের পর শুক্রবার ভোরে গাজীপুরের পুবাইল থেকে গ্রেফতার করে পুলিশ। প্রত্যক্ষভাবে জড়িত এবং মূল আসামি আমরা শাকিলকে, ইমরান খান সাকিব ওরফে শাকিলকে আমরা গ্রেপ্তার করি এবং তার কাছ থেকে আমরা ছিনতাই কাজে ব্যবহৃত যে মোটরসাইকেল সেটা উদ্ধার করি এবং 2500 টাকাও তার কাছ থেকে উদ্ধার করি। ছিনতাইয়ে ব্যবহৃত চাপাতি ও ছিনতাই হওয়া মালামাল ঢাকায় তার মণিপুরের বাসা থেকে উদ্ধার করে পুলিশ। এই ধরনের অপরাধ যেন সংগঠিত না হতে পারে, আমরা এই ধরনের অপরাধ ইতিপূর্বে কারা সংগঠিত করেছে তাদের একটা প্রোফাইল আমরা রেডি করি। এর কারণে হলো এই সংঘবদ্ধ যারা আছে, যাদের নামে একাধিক মামলা, বিভিন্ন ধরনের শুধু চুরি ছিনতাই না আরো অনেক বড় ধরনের ঘটনা অনেকে ঘটিয়েছে, এদের আমরা পর্যায়ক্রমে আমরা গ্রেপ্তার করি। শাকিল ও তার সহযোগীরা সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য বলে জানায় পুলিশ। বাসার উদ্দেশ্যে রওনা হন। অন্যদিকে ভাটারা এলাকায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ভীতি প্রদর্শনের অভিযোগে আলিনুর পাভেল ওরফে পাভেল নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। বাংলাদেশের জন্য প্রয়োজন একটি গঠনতন্ত্র, সংবিধান নয়, এমন মন্তব্য করেছেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মাজহার। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে একটি গোল টেবিল আলোচনায় মন্তব্য করেন তিনি। বলেছেন, গত চৈত্র সংক্রান্তি ও নববর্ষের 2 উৎসবে সবাই অংশ নিয়েছে। এর মাধ্যমে সরকার প্রমাণ করেছে সাংস্কৃতিক ঐতিহ্য সবার জন্য। ফরহাদ মাজহার বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের জন্য গণবিনিয়োগ প্রয়োজন, তবে এজন্য ইতিবাচক নীতি থাকা দরকার। গণ উৎসবের আয়োজনের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করার মানে হচ্ছে ব্যক্তি সমষ্টিকে উপলব্ধি করে, সে সমাজের অন্তর্গত, এটা সে উপলব্ধি করে, তার শাহাদা হয়, তার উপলব্ধি হয়, সে সাক্ষ্য দিতে পারে আমি সমষ্টির অন্তর্গত। আর সমাজও বুঝতে পারে ব্যক্তি সমাজের গুরুত্বপূর্ণ। দেশের 3 জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 8 জন, আহত হয়েছেন অন্তত 15 জনের মতো। এর মধ্যে হবিগঞ্জের মাধবপুর ট্রাক ও পিকআপের সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। তাছাড়া চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জে 2 জন করে প্রাণ হারিয়েছেন। দর্শক প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। শুক্রবার ভোর 5:30টার দিকে চুয়াডাঙ্গা ঝিনাইদহ সড়কে বাসের ধাক্কায় ভ্যানে থাকা 2 জন নিহত হয়েছেন। উপজেলার 9 মাইল বাজারের অদূরে এই দুর্ঘটনা ঘটে, আহত হয়েছেন 1 জন। হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন, তবে তাদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত 3টার দিকে ঢাকামুখী ট্রাক ও সিলেটমুখী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই প্রাণ হারান 4 জন। ট্রাক এবং পিকআপ মুখোমুখি হয়, মুখোমুখি হওয়ার পরে ঘটনাস্থলে 4 জন মারা যায়। তার 3 জনের একই পরিবারে আর 1 জনের পিকআপের হেল্পার। আর পিকআপটা আসছিল মুন্সিগঞ্জ থেকে, তারা বাসাবাড়ি মালামাল পরিবর্তন করার জন্য তারা বাড়িতে যাচ্ছিল, তাদের মালামাল লাগেজ নিয়ে যাচ্ছিলেন তাদের বানিয়াচনের দিকে। তখন তারা ঢুকতে মাধবপুর এলাকায় বাহন ধরলে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এদিকে সিরাজগঞ্জের বগুড়া নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়ার নবগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আহত 3 জনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় 2 জন মারা যান। সকালে একই উপজেলার ব্রহ্ম কপালিয়া এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে 2 জন আহত হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
আরও একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। সংবাদে আরও একবার স্বাগত। জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের দেয়া আংশিক যুদ্ধবিরতির প্রস্তাব আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে হামাস। জানিয়ে দিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক ফায়দা হাসিলের অংশ হবে না ফিলিস্তিনিরা। পুরোদমে যুদ্ধ বন্ধ ও ফিলিস্তিনি বন্দীদের মুক্তি না দিলে কোনো চুক্তি নয়। আর এদিকে শুক্রবার ভোরে ইয়েমেনের একটি তেল বন্দরে বিমান হামলা করেছে যুক্তরাষ্ট্র। আর এতে অন্তত ৩৮ জন নিহত হয়েছে, আহত হয়েছেন অন্তত ৮০ জন। শুক্রবার ভোরে ইয়েমেনের রাসিসা তেল বন্দরে বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। বহু মানুষের প্রাণহানি ঘটে, হতাহত হন শতাধিক। এটি দেশটিতে চালানো ভয়াবহ মার্কিন হামলাগুলোর মধ্যে একটি বলে আশঙ্কা করা হচ্ছে। ইয়েমেনের বিদ্রোহী হুথি যোদ্ধাদের জ্বালানির উৎস বন্ধ করতেই এই হামলা চালানো হচ্ছে বলে দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। গাজা উপত্যকাতেও ইসরায়েলি আগ্রাসন চলছেই, প্রতিদিনই বাড়ছে প্রাণহারী সংখ্যা। আগামী সোমবারের মধ্যে গাজায় খাদ্য মজুদ শেষ হয়ে যেতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি। চলমান অবরোধ ও খাদ্য সংকটের মধ্যেও বেঁচে থাকার সংগ্রাম করছে গাজাবাসী। দখলদারদের সর্বশেষ প্রস্তাবে 10 জিম্মির মুক্তির বিনিময়ে 45 দিনের যুদ্ধবিরতির ঘোষণার কথা বলা ছিল। তবে আনুষ্ঠানিকভাবেই সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে গাজায় হামাসের প্রধান খলিল আল হাইয়া জানালেন, অবিলম্বে এমন একটি চুক্তির জন্য আলোচনা করতে তারা প্রস্তুত, যেখানে যুদ্ধের অবসান এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে মুক্তি পাবে বাকি সব জিম্মি। নেতানিয়াহুর রাজনৈতিক এজেন্ডা পূরণকারী আংশিক চুক্তি গ্রহণ করব না আমরা। তবে ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেছেন, পূর্ণ বিজয় অর্জন না করা পর্যন্ত যুদ্ধ থামাবে না ইসরায়েল। স্বেচ্ছায় গাজা ত্যাগ এবং অন্য দেশে পুনর্বাসনের আহ্বান জানিয়েছেন তিনি। নিবির আমিন, নিউজ 24। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে বন্দুকধারীর গুলিতে 2 জন নিহত হয়েছে, আহত আরও 6 জন। স্থানীয় সময় বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। হামলার পরপরই ক্যাম্পাসে সতর্কতা জারি করা হয়। ফ্লোরিডা পুলিশ বলছে, অভিযুক্ত বন্দুকধারী 20 বছর বয়সী একজন তরুণ, যিনি একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সেই সাথে তিনি একজন পুলিশ সদস্যের সন্তানও। ঘটনার পর স্থানীয় সময় শুক্রবার পর্যন্ত সব ক্লাস বাতিল করেছে কর্তৃপক্ষ। এই শিক্ষা প্রতিষ্ঠানে 2015 সালেও একবার হামলার ঘটনা ঘটে, আর তখন বিশ্ববিদ্যালয়ের পাঠাগারে গুলিতে নিহত হন 3 জন। বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও স্বাগত। জানিয়ে দেব খেলার খবর। চ্যাম্পিয়ন্স ট্রফির পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রবিবার থেকে শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। সিরিজ সামনে রেখে পুরো স্কোয়াড নিয়ে অনুশীলন করছে টাইগাররা। চলছে প্রস্তুতি ক্যাম্প। জিম্বাবুয়ে খুব শক্তিশালী দল না হলেও টেস্ট ক্রিকেটে প্রতিপক্ষ হিসেবে তাদের হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। এই বিষয়টি আগেই জানিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সিলেটে স্পোর্টিং উইকেট রাখার পরিকল্পনা করছে বিসিবি। আর সবশেষ 2021 সালে সাদা পোশাকে মুখোমুখি হয়েছিল এই 2 দল। হারারেতে অনুষ্ঠিত সেই ম্যাচে 220 রানে জয়ের হাসি হাসে বাংলাদেশ। বিশ্বের 10ম উচ্চতম পর্বত 26,545 ফুট উচ্চতার অন্নপূর্ণা 1 জয় করে প্রথম বাংলাদেশি হিসেবে ইতিহাস গড়েছেন চট্টগ্রামের বাবর আলী। চলতি বছরের 7 এপ্রিল তিনি এই শৃঙ্গের চূড়ায় পৌঁছান এবং 15 এপ্রিল বিজয়ীর বেশে দেশে ফেরেন। বাবর অন্নপূর্ণা 1 জয়ের পর এবারে বিশ্বের আরও বেশি উচ্চতার পর্বত জয় করতে চান। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। হলুদ রঙের জ্যাকেটে মোড়া বাবর আলীর পেছনে ধপধপে সাদা বরফ, সামনে কালো রঙের একটি ব্যাগ, তার পাশে লাল সবুজের পতাকা হাতে বসে আছেন তিনি। চশমা চোখে, মুখে লেগে আছে চিরচেনা সেই হাসি। 8,091 মিটার উচ্চতার পর্বত অন্নপূর্ণা 1-এর চূড়ায় উঠা বাবর আলীর এমন একটি ছবি অনলাইনে প্রকাশ করে ভার্টিক্যাল ডিমার্স। বাবরের স্বপ্নের সারথি এই প্রতিষ্ঠান। 7 এপ্রিল নেপালের স্থানীয় সময় সকাল 10:15টায়
8,091 মিটার উচ্চতার অন্নপূর্ণা এক পর্বতের চূড়ায় উড়ান লাল সবুজের পতাকা। আমি যেদিন চূড়ায় পৌঁছেছি 7 এপ্রিল, সেদিনই 2 জন শেরপা ক্লাইম্বিং গাইড তারা প্রাণ হারিয়েছে তুষার দোষে। সবচেয়ে মূল চ্যালেঞ্জের জায়গাটা ক্যাম্প 2 থেকে ক্যাম্প 3-এর যে অংশটুকু, এটা কুলোয়া বলে একটা জিনিস বলে, পর্বতগাত্রের একটা সংকীর্ণ অংশ যেখানে মধ্য দিয়ে সবসময় পাথর, তুষার, বরফ এসব পড়তে থাকে। এভারেস্টের পর 7 এপ্রিল 8,091 মিটার উচ্চতার অন্নপূর্ণা এক জয় করে সাফল্যের মুকুটে যুক্ত করেছেন গৌরবের নতুন পালক। 6 এপ্রিল বিকাল 4:10 আমি ক্যাম্প 3 ছেড়ে বেরোই এবং আমি চূড়ায় পৌঁছে পরদিন কন্টিনিউয়াস ক্লাইম্ব করে পরদিন সকাল 9:40 অলমোস্ট 17.5 ঘন্টা ক্লাইম্ব করে আমি চূড়ায় পৌঁছাই। মাত্র 1 বছর আগে ষষ্ঠ বাংলাদেশি হিসেবে বাবর আলী জয় করেছিলেন এভারেস্ট। একই অভিযানে প্রথম বাংলাদেশি হিসেবে জয় করেছিলেন আরেক পর্বত লোসেও। এবার অন্নপূর্ণা এক জয়ের পর বিশ্বের সর্বোচ্চ পর্বতের বাংলাদেশের পতাকা উড়াতে চান তিনি। ভারত পাকিস্তান মিলিয়ে ভারতেরও কারো সেই কৃতিত্ব নেই, পাকিস্তানের শুধু একজনের আছে শিরবাজের। তো ওই অ্যাঙ্গেল থেকে চিন্তা করে আমি চাই আসলে ধীরে ধীরে বাকি 11,000-18,000 মিটার পর্বতও ক্লাইম্ব করতে। সন্তানের এমন সফলতায় আনন্দ উচ্ছ্বাসে বাবরের পরিবার। এভারেস্ট বিজয়, তারপর লোৎসে বিজয়, তারপর অন্নপূর্ণা, 1,3টা করে, তারপর খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে আর কি। সরকারের সহযোগিতা পেলে পর্বতারোহী বাবর আরো এগিয়ে যাবেন, বিশ্বের সর্বোচ্চ পর্বতে উড়বে বাংলাদেশের পতাকা। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম। দর্শক, আর এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।